লার্নার্স, আজকের আমাদের টেন্সের ওপরের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে, তাই তো? আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে যদি কোনো ডাউট থেকে থাকে তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটাকে 3টে ভাগে ভাগ করা আছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দিয়ে ভাগ করা আছে ভিডিওটাকে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা টু বি ভার্ব, টু হ্যাভ এবং টু ডু সম্পর্কে আলোচনা করেছি। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং এদের বাংলা হচ্ছে কি? এদের বাংলা হচ্ছে সাধারণ বর্তমানকাল। তো এই সাধারণ বর্তমানকাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কখন ব্যবহার করে থাকি? দেখো, ডেফিনেশনে বলা আছে যখন কোনো কাজ বর্তমানে হয়, অভ্যাস বোঝাচ্ছে, তারপরে চিরসত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণ, এইগুলো বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারের বিভিন্ন প্রকার উদাহরণ সম্পর্কে দেখা যাক। দেখো এখানে যে প্রথম উদাহরণটা দেওয়া আছে, প্রথম উদাহরণে কি দেওয়া আছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা একটা চিরসত্য, তাই তো? আমরা জানি সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে এটা একটা চিরসত্যের উদাহরণ। তারপরে সেকেন্ডে কি দেওয়া আছে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী কি করছে? পৃথিবী এই যে সূর্যের চারিদিকে এরকম ভাবে ঘুরছে, তাহলে এটাও হচ্ছে চিরসত্য। তাহলে এক্সাম্পল 1 এবং 2 এই দুটো হচ্ছে চিরসত্যের উদাহরণ। দেখো তারপরে এক্সাম্পলটা দেখে নিই, 3 নম্বর। মাই ফাদার রিডস নিউজ পেপার এভরিডে, আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়ে। তাহলে এটা আমার বাবার প্রতিদিনের অভ্যাস, বাবার প্রতিদিনের অভ্যাস কি? খবরের কাগজ পড়া। এবং ফোর্থ সেন্টেন্স, আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলায় ফুটবল খেলি, এটাও হচ্ছে আমার একটা অভ্যাস। তাহলে এই যে এই দুটো সেন্টেন্স 3 এবং 4 নম্বর, এরা কি বোঝাচ্ছে? এরা বোঝাচ্ছে অভ্যাস। নেক্সট সেন্টেন্স, উই গো টু মুম্বাই নেক্সট উইক, এই দুটো উদাহরণ খুব ভালো করে দেখবে। উই গো টু মুম্বাই নেক্সট উইক, তো এর মানে কি? এর মানে হচ্ছে আমরা পরের সপ্তাহে মুম্বাই যাই। আমরা তো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কোনো বর্তমানের ঘটনাকে বোঝাই, কিন্তু এখানে আমার নেক্সট উইকে উল্লেখ করা আছে, দেখেছো? নেক্সট উইক, নেক্সট উইক মানে কি? তাহলে এটা তো ফিউচার টেন্সে হওয়া উচিত ছিল, কিন্তু না। আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে ভবিষ্যতের কিছু প্ল্যান্ড অ্যাকশন, মানে নিকট ভবিষ্যৎ যেটা আমাদের প্ল্যান করা আছে, সেই রকম ভবিষ্যৎগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বোঝাতে পারি। যেমন উই গো টু মুম্বাই, এখানে দিটা হবে না, উই গো টু মুম্বাই নেক্সট উইক, পরের সপ্তাহে আমরা মুম্বাইয়ে যাব। পরের সপ্তাহে আমরা কোথায় যাব? পরের সপ্তাহে আমরা মুম্বাইয়ে যাব। তাহলে এটা আমার প্ল্যান করা আছে। তাহলে নিকট ভবিষ্যৎ, ভবিষ্যতের কোনো প্ল্যান্ড অ্যাকশন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ব্যবহার করতে পারি। নেক্সট সেন্টেন্স, আওয়ার প্রাইম মিনিস্টার ভিজিটস কলকাতা নেক্সট সানডে, পরের রবিবার আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমাদের কলকাতায় আসবেন। এই যে নিয়ার ফিউচার, এটা প্ল্যান করা আছে, পরের সপ্তাহে আসবেন, এটাকে আমি ফিউচারেও লিখতে পারতাম শ্যাল উইল দিয়ে, কিন্তু এটাকে আমি শ্যাল উইল বা ইউজ করে আমি করতে পারতাম, কিন্তু এটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ইউজ করলাম। বোঝা গেল? আর লাস্ট সেন্টেন্স হচ্ছে 4 এবং 5। 4 এবং 5 এর দুটো সাবজেক্ট দেখো, এখানে আছে কে? আলেকজান্ডার আর একজনকে হিটলার। এই দুজন ব্যক্তি আজ থেকে বহু বছর আগেকার ব্যক্তি, তাই তো? আলেকজান্ডার কি করেছিল? আজ থেকে কয়েক হাজার বছর আগে সে ভারতবর্ষ আক্রমণ করেছিল, আর হিটলার হয়তো আজ থেকে 100 বছর আগেকার একটা ক্যারেক্টার। তাহলে দুজনেই পাস্টের চরিত্র। তাই অতীতের যে চরিত্রগুলোকে, সেটাকে আমরা কি করেছি? সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে লিখতে পেরেছি। কিভাবে লেখা যায়? কোনো অতীতের ঘটনাকে জীবন্ত বিবরণ, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে লিখতে পারি। যেমন ধরো লিখছি, আলেকজান্ডার ক্রসেস ইন্ডিয়ান বর্ডার, আলেকজান্ডার ভারতের বর্ডার পার করলেন, করেছিল হয়তো আলেকজান্ডার একটা সময় ভারতের বর্ডার, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে এগুলোকে আমরা লিখতে পারি। 2 নম্বর, হিটলার ইনভেডস পোল্যান্ড, হিটলার পোল্যান্ডে আক্রমণ করলেন। তাহলে হিটলারের পোল্যান্ডের আক্রমণ করা এবং আলেকজান্ডারের ভারতবর্ষ এর সীমানা পার করা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। তাহলে প্রত্যেকটা উদাহরণে আমরা দেখে নিলাম, এই দুটো হচ্ছে কি? চিরসত্য, এই দুটো হচ্ছে কি? অভ্যাস, আর এই দুটো হচ্ছে নিকট ভবিষ্যৎ, এবং এই দুটো হচ্ছে কোনো অতীতের ঘটনাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যে আমরা ডেফিনেশনটাই দেখেছিলাম, অভ্যাস, চিরসত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণ, এগুলো আমরা প্রত্যেকটাই আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিলাম। কিন্তু এইটা আমরা পেলাম না, কোনো কাজ বর্তমানে হয়। বর্তমানে হয় বলতে কি? যেমন আমি একটা সেন্টেন্সে লিখি, যেমন
আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি পড়ি, আমি লিখি, দেখি, এগুলো সবই হচ্ছে বর্তমানে হয়, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা কোনো ট্রান্সলেশন করব, কোনো বাংলা শব্দকে দেখলে আমরা কিভাবে চিনব? কোনো বাংলা শব্দের শেষে যদি আমরা দেখি এরকম হয়, তারপর হচ্ছে পড়ি, লিখি, দেখি, বলি, খাই, যাই, এইরকম ভার্বগুলো, এরকম ক্রিয়াপদ দেখলে আমরা সেগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইটে ট্রান্সলেশন করব। এবার দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমি এখানে তিনটে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে কি আলোচনা করব? প্রথম পার্টে আমরা টু বি অর্থাৎ বি ভার্ব গুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই জেনে নিই বি ভার্বের কোন কোন রূপগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে জানি। বি ভার্বের মধ্যে যেমন আমরা অ্যাম, ইজ এবং আর, এই তিনটে ভার্বকে আমরা আজকে জানবো সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্বের মধ্যে। এছাড়াও ওয়াজ ওয়্যার, সেটা আমরা পাস্টের ক্ষেত্রে পড়বো, যে বি ভার্বের যে আরো রূপ আছে। তো দেখো, দেখে নিই এটা সম্পর্কে। দেখো, এখানে আমরা বি ভার্বের যে স্ট্রাকচার সম্পর্কে স্লাইডে আমরা দেখিয়েছি, চারটে স্ট্রাকচার এখানে আমি তৈরি করেছি। একটা হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স, মানে যেটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য। 2 নম্বরে করেছে হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে করেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর 4 হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আজকে ক্লিয়ার করে নেব। দেখো, প্রথমে দেখে নিই হচ্ছে পজিটিভ সেন্টেন্স সম্পর্কে। পজিটিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সগুলোতে আমার হ্যাঁ থাকবে, কোনো নাবাচক কথাবার্তা থাকবে না, সেইগুলো হচ্ছে আমার পজিটিভ সেন্টেন্স। এবার অ্যামিজারের মানে কি? অ্যামিজারের মানে হচ্ছে হয়। অ্যামিজারের মানে আমরা হয় সেন্সে বোঝাবো। অ্যামিজারের মানে হচ্ছে আমার হয়, তাই তো? এইবার অ্যামিজারকে আমরা যেমন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। অ্যামিজারের দুটো ব্যবহার হয়। যেমন একটা সেন্টেন্স আমি বলছি, এই যে এই সেন্টেন্সটা এখানে লিখছি, রাম ইজ গোয়িং টু স্কুল, এই একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স আমি লিখলাম, রাম ইজ এ গুড বয়। এই যে দুটো সেন্টেন্সকে দেখলে, রাম ইজ গোয়িং টু স্কুল আর রাম ইজ এ গুড বয়, দুটো সেন্টেন্সে দেখো এখানে ইজ কে ব্যবহার করেছে, তাই তো? তাহলে এই যে প্রথম সেন্টেন্সটা আমি ইজ কে ব্যবহার করেছি, ইজ এখানে তার কোনো হয় মানে কি দেখাচ্ছে? না, ইজ কোনো মানে দিচ্ছে না। রাম ইজ গোয়িং টু স্কুল, গো মানে হচ্ছে যাওয়া। তাহলে কি বলছে সেন্টেন্সটা? মানে রাম স্কুলে যাচ্ছে। এই যে ইজ ভার্বটা কি করছে? গো হচ্ছে মেইন ভার্ব, এই গো ভার্বকে সাহায্য করছে, সেই জন্য ইজ ভার্বটা হচ্ছে কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কিন্তু এই যে পরের সেন্টেন্সটাই দেখো, পরের সেন্টেন্সটাই আমি এখানে ইজটাকে যখন লিখেছি, এই ইজটা কি করছে? রাম ইজ এ গুড বয়, রাম হয় একটা ভালো ছেলে। তাহলে ইজ এখানে হয় মানে দিচ্ছে, এবং এই সেন্টেন্সটাতে একই করছে, একটা প্রিন্সিপাল ভার্বের মতো ব্যবহার করছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইজ কিভাবে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা যায় এবং ইজকে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসাবে ইউজ করা যায়। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমি এখানে দেখতে পাবো, এই সেন্টেন্সগুলোতে আমি ইজ অ্যামিজারকে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করব। তাহলে চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। প্রথম সেন্টেন্সটা আছে কি পজিটিভ সেন্টেন্স, যেখানে স্ট্রাকচারে কি বলা আছে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার বসবে এবং এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসবে। এই ভিডিওগুলো যখন দেখবে, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং ভিডিওগুলো যে বিষয়গুলো দেখানো হবে সেগুলো খাতায় নোট করতে করতে যাবে। এবং তোমাদের যদি মনে হয় এই যে বিষয়গুলোর একটা নোট আকারে পিডিএফ আকারে পেলে ভালো হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, এখানে দুটো অংশ আছে, অবজেক্ট এবং হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি, এটা আমরা একটা আলাদা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো। আজকে শুধু সংক্ষেপে বলে দিই। অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাই, সেটা হয়ে যায় হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে আমার সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে, সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মধ্যে যেমন সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, তাই তো? এবার দেখো, এই সেন্টেন্সটাকে দেখে নিই। প্রথমে কি বলেছে? সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসাবো। আমি একটা ধরে নিলাম, ফুলটি লাল, হয়তো গোলাপ ফুল। তাহলে আমি কি লিখলাম? দ্য ফ্লাওয়ার। এখানে লিখলাম হচ্ছে দ্য ফ্লাওয়ার। এটা হলো কি? দ্য ফ্লাওয়ার হলো আমার সাবজেক্ট। এরপরে স্ট্রাকচার অনুযায়ী আমি কি লাগাবো? স্ট্রাকচার অনুযায়ী আমি অ্যামিজারের মধ্যে থেকে ফ্লাওয়ারের সঙ্গে কাকে বসাবো? ফ্লাওয়ার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং আমরা যদি পার্সনের ছকে দেখতে পাই, এটা থার্ড পারসন সিঙ্গুলারের ছকটায় যদি আসে, তাহলে কি হবে? এর সঙ্গে ইজ বসবে, দ্য ফ্লাওয়ার ইজ, এবং এর পরে যে কমপ্লিমেন্টটা থাকবে, দ্য ফ্লাওয়ার ইজ কেমন? ফুলটার রং কি? ফুলটার রং হচ্ছে লাল, দ্য ফ্লাওয়ার ইজ রেড।
বোঝা গেল? তাহলে প্রথমে আমি কি দিলাম, প্রথমে আমি একটা সাবজেক্টকে দিলাম দ্য ফ্লাওয়ার, তারপরে অ্যামিজারের মধ্যে থেকে ইজকে দিলাম এবং তারপরে রেড দিলাম। তাহলে বাংলাটা কি, ফুলটি হয় লাল। আমরা হয় কথা কিন্তু সবসময় বলি না, ফুলটি লাল, ফুলটা লাল, ফুলটা সুন্দর, আহ ফুলটা সবুজ, ফুলটা সাদা, এই যে এইগুলো আমরা বলি, হয় কথাটা কিন্তু আমরা সবসময় ইউজ করি না। হয় কথা উজ্জ্ব থাকলেও এইরকম সেন্টেন্স গুলোর ক্ষেত্রে এখানে ভার্ব হিসাবে অ্যামিজার আসবে। বোঝা গেল? এবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, না বাচক বাক্যে, বললাম ফুলটা লাল না, তাহলে এটাকে কিভাবে করবো? এই স্ট্রাকচারে দেখো কি বলা আছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার থাকবে এবং অ্যামিজারের পরে কি থাকবে, একটা নট চলে আসবে, অ্যামিজারের পরে একটা নট চলে আসবে, তাই তো? তাহলে এই নটটাকে আমি কোথায় দেবো? এই অ্যামিজারের পরে দেবো। দ্য ফ্লাওয়ার ইজ, এই যে এই জায়গাতে আমি নটকে লিখে দেবো, দ্য ফ্লাওয়ার ইজ নট রেড, ফুলটা লাল নয়। তাহলে দেখো সেন্টেন্সটাকে আমি লিখছি, দ্য ফ্লাওয়ার ইজ নট রেড। নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নট কোথায় বসেছে? নট বসেছে ভার্বের যে ইজ এর পরে বসেছে। নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যখন আমরা প্রশ্ন করব, এই বাক্যটাকে যদি প্রশ্ন হিসাবে দেখি, ফুলটি কি লাল, এরকম আমার একটা প্রশ্ন, ফুলটি কি লাল, আমাকে কেউ জানতে চাচ্ছে ফুলটি কি লাল। তাহলে এই যে এইরকম এইগুলোকে যখন আমরা কোশ্চেনে নিয়ে যাব, প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাব, তখন এই যে ভার্ব ছিল ইজ, অ্যামিজার, এটা আগে চলে আসবে। তো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার অনুযায়ী এখানে ভার্ব কি বসবে, ভার্ব বসবে হচ্ছে এখানে ইজ, ভার্বটা বসবে। তো প্রথমে বসিয়ে দিই ইজ, তারপরে আমার কি আসছে, তারপরে আমার যে সাবজেক্ট সেটা বসিয়ে দেবো ইজ, তারপর হচ্ছে দ্য ফ্লাওয়ার, ইজ দ্য ফ্লাওয়ার, তারপরে বাকি অংশটা যে পড়ে থাকলো কোনটা, রেড, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। হলো? নেক্সট সেন্টেন্স হচ্ছে কি ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক বাক্যে যে নেগেটিভ সেটা এখানে দেখানো হবে। দেখো এর স্ট্রাকচারে আমি দুটো ভাগ করেছি, প্রত্যেকের ক্ষেত্রে এটাকে অ্যামিজার দিয়ে শুরু হচ্ছে, কিন্তু একবার নট আছে সাবজেক্টের পরে, আর আরেকবার নট আছে হচ্ছে এখানে যেমন নটটা আছে সাবজেক্টের আগে এবং এখানে নটটা আছে সাবজেক্টের পরে। তাহলে কেন এরকম করেছি? এই নিয়ম হচ্ছে, যদি আমার সাবজেক্টটা নাউন হয়, যদি আমার সাবজেক্টটা নাউন হয়, তাহলে নাউনের আগে সবসময় নট বসবে, এবং আমার সাবজেক্টটা যদি প্রোনাউন হয়, তাহলে প্রোনাউনের পরে নট বসবে। এই নিয়মটা আমি মাথায় রাখবো। তাহলে এখানে আমার সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার কি, দ্য ফ্লাওয়ার হচ্ছে একটা নাউন, তাই তো? দ্য ফ্লাওয়ার হচ্ছে একটা নাউন, সেই জন্য কি বসবে, সেই জন্য আমি এই স্ট্রাকচারটা ফলো করব, সাবজেক্টের আগেই নটটাকে বসিয়ে দেবো। তাহলে এটাকে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব, তাহলে কি লিখব, ইজ, তারপরে নট দেব, ইজ নট দ্য ফ্লাওয়ার, ইজ নট দ্য ফ্লাওয়ার, তারপরে যেটা বাকি অংশ কমপ্লিমেন্ট, ইজ নট দ্য ফ্লাওয়ার রেড, ফুলটা কি, ফুলটা কি লাল নয়, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? চলো পরে আর একটা সেন্টেন্স এরকম ভাবে দেখে নিই। পরের সেন্টেন্সটা দেখো কি বলেছে, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। তাহলে এটাকে কি লিখবো, আমি খুব সহজে লিখবো, একটা সেন্টেন্সের মধ্যে আমরা আলোচনা করব। আমি হই একজন ছাত্র, এটাকে আমি লিখবো হচ্ছে এই, প্রথমে আমি, দাঁড়াও দাঁড়াও লিখে নিই, আই অ্যাম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তাহলে আমি হই একজন ছাত্র, এর ইংলিশটা আমার হয়ে গেল। নেক্সট সেন্টেন্স কি বলেছে, আমি হই না একজন ছাত্র। তাহলে নেগেটিভ সেন্টেন্স করব। আমরা স্ট্রাকচারে কি শিখেছিলাম, এই যে অ্যাম ইজার যে ভার্ব দিলাম, এর পরে আমার নটকে বসাতে হবে। তাহলে নটটাকে আমি কোন জায়গায় নিয়ে আসবো, নটটাকে আমি বসাবো হচ্ছে ঠিক এই জায়গাটায়। তাহলে আই অ্যাম নট এ স্টুডেন্ট, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তারপরের সেন্টেন্স আমি কি বলেছিল, আমি কি একজন ছাত্র, প্রশ্নবোধক বাক্য করতে বলেছিল। তাহলে প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমি কি করব, এই অ্যামটা বাক্যের প্রথমে চলে আসবে। তাহলে আমি কি লিখবো, অ্যাম আই এ স্টুডেন্ট, জিজ্ঞাসা চিহ্ন। আর এটাকে, এটাকে কি করতে বলেছিল, এটাকে ইন্টারোগেটিভের নেগেটিভ, মানে এই বাক্যটাকে যখন আমি নেগেটিভে নিয়ে যাব, আমি কি একজন ছাত্র না, তাহলে এটাকে আমি কিভাবে ট্রান্সলেট করব। তাহলে আমি যে স্ট্রাকচারটা এখানে দেখেছিলাম, দেখো আর একবার আমি দেখে নিই। এখানে যদি আমার সাবজেক্টটা যদি নাউন হয়, তাহলে নাউনের আগে নট বসছে, এবং সাবজেক্টটা যদি আমার প্রোনাউন হয়, তাহলে প্রোনাউনের পরে নট বসছে। এই নিয়মটা দেখে আমি লিখবো। তাহলে এখানে আমার সাবজেক্টটা কে, এখানে আমার সাবজেক্ট হচ্ছে একটা
প্রোনাউন। আই হচ্ছে কি, আই হচ্ছে একটা প্রোনাউন। তাহলে আমার সাবজেক্ট যদি এখানে প্রোনাউন হয় তাহলে আমার কি শিখেছিলাম, প্রোনাউনের পরে নট বসবে। তাহলে আমি লিখবো কি, অ্যাম আই নট এ স্টুডেন্ট, অ্যাম আই নট এ স্টুডেন্ট। বোঝা গেল, আমি কি একজন ছাত্র না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাদের জন্য আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করব। দেখো, এরপরে আমি কতগুলো ট্রান্সলেশন দিয়েছি। সে হয় একজন খেলোয়াড়, কি লিখবো এটাকে, এটা তোমরা নিজেরা লিখবে। সে হয় একজন খেলোয়াড়, তারা হয় অসুস্থ, এটা হয় একটা পেন। এই সেন্টেন্সগুলোর অ্যান্সার তোমরা নিজেরা এইভাবে লিখবে, সেটাকে নেগেটিভ করবে, করে কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই জানাবে। বোঝা গেল? তাহলে এখানে প্রথমে সেই একই নিয়মে প্রথমে সাবজেক্টকে দেবো, তারপরে কাকে দেবো, তারপরে অ্যামিজারের মধ্যে থেকে অর্থ ভার্বকে দেবো, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে আমি বসিয়ে দেবো। এই স্ট্রাকচারটা মেনটেন করে তোমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করবে। চলো এরপরে পার্ট টুতে আমরা দেখে নিই। পার্ট টুতে আমরা আলোচনা করবো হচ্ছে টু হ্যাভ। টু হ্যাভ, তাই তো। হ্যাভ ভার্বেরও আমার কি কি রূপ আছে? হ্যাভ ভার্বের হচ্ছে আমার আছে হচ্ছে একটা, যেমন আছে হ্যাভ, তার সঙ্গে একটা হচ্ছে হ্যাজ। এই দুটোকে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে শিখবো। এবং আর একটা টাইপ হচ্ছে কি, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাড আছে, সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সের মধ্যে গিয়ে শিখবো। তাহলে আজকে চলো হ্যাভ আর হ্যাজকে দিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেগুলোকে আমরা দেখে নিই। দেখো, এখানে সেই আগের মতোই স্ট্রাকচারটা একই আছে। এখানে ওই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা কিভাবে করেছি, পজিটিভ সেন্টেন্সগুলো দেখো। পজিটিভ সেন্টেন্সটা আমি যখন তৈরি করেছি, সাবজেক্ট, সাবজেক্টের পরে ওখানে যেমন অ্যামিজার লাগিয়েছিলাম, এখানে আমরা হ্যাভ হ্যাজ লাগিয়ে দিয়েছি। আর বাকি যা আছে অবজেক্ট কমপ্লিমেন্ট বসিয়ে দিচ্ছি। নেগেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, হ্যাভ হ্যাজের পরে নট বসছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজটা আগে চলে আসছে, ওখানে যেমন অ্যামিজারটা এসেছিল। আর ইন্ট্রোগেটিভের নেগেটিভ সেন্টেন্স যদি বলি, ওখানে যেমন প্রথমে হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হয়েছিল, এই অ্যামিজার দিয়ে শুরু হয়েছিল, এখানে সেটা হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হচ্ছে। এই যে সাবজেক্ট যদি নাউন হয়, নাউনের আগে নট, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয়, প্রোনাউনের পরে নট। এই নিয়মটা এখানেও মানা হচ্ছে। চলো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া যাক। দেখো, এই যে সেন্টেন্সটা থেকে যখন আমরা কোনো বাক্য লিখবো, ধরো আমি ধরে নিলাম রামের একটা বই আছে, রামের একটা বই আছে। এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে রাম, তাহলে লিখলাম রাম। রামের পরে হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা বসবে, হ্যাজ বসবে। রাম হ্যাজ এ বুক, হলো। এটাকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন কি করবে, হ্যাজ এর পরেই আমি একটা নটকে বসিয়ে দেবো। তাহলে কি লিখবো আমি এখানে, রাম হ্যাজ, তারপরে দেখো নট আসবে, রাম হ্যাজ নট এ বুক। এরকমও লিখতে পারি, বা যদি এটাকে আমি লিখি যে রাম হ্যাজ নো বুক, এটাও লিখতে, রামের কোনো বই নেই। আর তারপরের সেন্টেন্সটা দেখো আমি কি লিখছি, যেটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমি করছি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে যখন করবো, হ্যাভ হ্যাজটাকে প্রথমে চলে আসবে। প্রথমে তাহলে কি আসবে, রামের জন্য হ্যাজকে আগে আসবে, হ্যাজ রাম এ বুক। রামের কি বই আছে, আমি কি জিজ্ঞাসা করছি, রামের কি বই আছে, রামের কি একটা বই আছে জিজ্ঞাসা করছে। আর তারপরে আমি কি করছি, তারপরে সেন্টেন্সটাকে যখন ইন্ট্রোগেটিভের নেগেটিভ করছি, সাবজেক্টটা কি, সাবজেক্টটা ছিল রাম, তার মানে হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে নট বসবে। তাই স্ট্রাকচারে আমি প্রথমে কি লাগালাম, প্রথমে হ্যাজ গে লাগালাম, তারপরে নট চলে আসলো, হ্যাজ নট রাম, হ্যাজ নট রাম এ বুক। তাহলে যেহেতু রাম হচ্ছে আমার কি ছিল, রাম হচ্ছে একটা নাউন ছিল, সেজন্য নিয়ম অনুযায়ী নাউনের আগে আমি নটকে বসিয়েছি। বোঝা গেল? এবার চলো ট্রান্সলেশন করে দেখে নিই কিভাবে হয়। তার একটা সাইকেল আছে, তার, তাহলে তার ইংলিশ কি, তার ইংলিশ হচ্ছে হি। হি হ্যাজ এ সাইকেল। সাইকেল ইংরাজি কি লিখবো, বাই সাইকেল। এই বাই সাইকেল মানে কি, সাইকেল মানে হচ্ছে চাকা, এই যে চক্র, এটাকে বলা হয়, এটা হচ্ছে সাইকেল। সাইকেল মানে চাকা। সাইকেলের কটা চাকা আছে, সাইকেলে দুটো, বাই মানে দুটো, বাই সাইকেল। ট্রাই সাইকেল মানে যেটা তিনটে চাকা বিশিষ্ট থাকে তাকে বলে ট্রাই সাইকেল। ঠিক আছে? তাহলে দেখো, হি হ্যাজ এ বাই সাইকেল, তার একটা সাইকেল আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, তার সাইকেল নেই, তার সাইকেল নেই, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এই যে এই জায়গায় এই সেন্টেন্সটাকে আমি লিখে দিই, দাঁড়াও, এটাকে আমি লিখবো, হি হ্যাজ, তারপর একটা নো বা নট আসবে, নো সাইকেল, তার কোনো সাইকেল নেই।
হি হ্যাজ নো সাইকেল, এখানে আমি এটাকে বাদ দিলাম, নো সাইকেল লিখলাম, হি হ্যাজ নো সাইকেল, তার কোনো সাইকেল নেই। তার কি সাইকেল আছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে তার কি সাইকেল আছে। তাহলে আমি যখন কোশ্চেন করবো হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ, হ্যাজের পরে কি দেবো, হি, এ দিলাম এখানে, হ্যাজ হি এ বাই সাইকেল। আর এটাকে যখন আমি ইন্টারোগেটিভের নেগেটিভ করব তখন আমি কি লিখব, ইন্টারোগেটিভের নেগেটিভ করলে তখন আমি এখানে হ্যাজ দিলাম। হ্যাজের পরে আমার নিয়মে কি বলা ছিল, সাবজেক্টটা যদি আমার এই প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নট বসবে, তাহলে হ্যাজ হি নট এ বাই সাইকেল, হ্যাজ হি নট এ বাইসাইকেল। এই স্ট্রাকচারটা এবং এর ট্রান্সলেশনগুলো খুব ভালো করে দেখবে, এটা দেখলেই আশা করি তোমরা এরপর থেকে ছোট ছোট বাক্য এভাবে ট্রান্সলেশন করতে পারবে। চলো, এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, রামের একটা কলম আছে, এটার একটা লেজ আছে, তোমার দুটো বই আছে। এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করবো, আমি একটা সেন্টেন্সকে এখানে দেখিয়ে দিচ্ছি, যে এই সেন্টেন্সটা, এটার একটা সাইকেল আছে, লেজ আছে, এটা ইংরেজি কি, এটা হচ্ছে ইট, ইট হ্যাজ, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার সঙ্গে হ্যাজ বসবে, ইট হ্যাজ এ লেজ, লেজ ইংরেজি কি, টেল, টেল মানে কি, টেল মানে হচ্ছে লেজ। আর আরেকটা দেখো আছে টি এ এল ই, টেল মানে কি বলতো, টেল মানে হচ্ছে গল্প। আর একটা হচ্ছে টেল, টি ই এল এল, টেল মানে কি, টেল মানে হচ্ছে বলা। বোঝা গেল তিনটে ওয়ার্ডের মিনিং। তাহলে এখানে কোনটা লিখবো, রাম হ্যাজ এ টেল, রামের একটা, এই সরি, ইট হ্যাজ এ টেল, এটার একটা লেজ আছে। বোঝা গেল। আর এই যে বাকি দুটো সেন্টেন্স দেখলে, রামের একটা কলম আছে, তোমার দুটো বই আছে, এগুলো ট্রান্সলেশন করে তোমরা উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমি তাও আবার বলে দিচ্ছি, দেখো তোমার, তোমার ইংরেজি কি, তোমার ইংরেজি হচ্ছে ইউ। আর তারপর ইউ এর সঙ্গে হ্যাভ, আছে সেন্স যেহেতু আছে, এখানে আছে কে বোঝাচ্ছি, আছে সেন্সে আমরা কি লাগাবো, হ্যাভ হ্যাজ লাগাবো। তোমার দুটো বই আছে, তাহলে এখানে কি লিখবো, এটা লিখেই দিই, ইউ, ইউ এর সঙ্গে আমি কি লাগাবো, ইউ এর সঙ্গে হ্যাভ লাগাবো, ইউ হ্যাভ টু, দুটো বই, বুকস। ঠিক আছে। এইবার যখন নেগেটিভ সেন্টেন্স করি, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নো বা নট লাগাই। তাহলে আমরা কখন নো বা নট লাগাবো, যখন হ্যাভের সঙ্গে আমরা নো বা নট লাগাবো তখন আমরা এই নিয়মটা মনে রাখবো। এই নিয়মে বলা আছে, যদি আমার এ অথবা অ্যান অথবা কোনো অ্যাডজেক্টিভ থাকে, এ বা অ্যান অথবা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এদের আগে, এদের আগে কি বসে, এদের আগে বসে হচ্ছে নট। সবসময় মনে রাখবে এদের আগে নট বসে। আর যদি নাউন থাকে তাহলে নাউনের আগে বসে হচ্ছে নো। দেখো এখানে যেমন আমি লিখেছিলাম এই যে আগের সেন্টেন্সটাই, হি হ্যাজ নো বাইসাইকেল, হি হ্যাজ নো বাইসাইকেল, তাহলে বাইসাইকেলের আগে আমি কি লাগিয়েছিলাম, বাইসাইকেল হচ্ছে একটা নাউন, সেই জন্য নাউনের আগে আমি কি লাগিয়েছিলাম, নো লাগিয়েছিলাম। কিন্তু আগের স্লাইডে যাই, আগের স্লাইডে দেখো এখানে ছিল কি, এ হচ্ছে কি একটা আর্টিকেল ছিল, তাই তো, সেই জন্য এর আগে আমি কি লাগিয়েছিলাম, নট লাগিয়েছিলাম। বোঝা গেল, এর আগে আমি একটা নট লাগিয়েছিলাম। বোঝা বোঝা গিয়েছে। হুম, দেখো এবার আমরা দেখবো হচ্ছে পার্ট 3 সম্পর্কে। পার্ট 3তে আমরা দেখব ডু ভার্ব, অর্থাৎ যেখানে আমরা মেইন ভার্বের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আমাদের ট্রান্সলেশন করার সময় এক্ষেত্রে অনেকের প্রচুর রকম অসুবিধা হয়, তো এটাকে আমরা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে দেখব। আমরা মেইন ভার্বের ট্রান্সলেশনগুলো কিভাবে করব, যেখানে কোনো অ্যামিজার বা হ্যাভ হ্যাজ আমরা পাবো না। এই মেইন ভার্বের ব্যবহার যেমন হচ্ছে কি গো, তারপরে প্লে, রিড, এইরকম ভার্বগুলো দিয়ে ব্যবহার করব। তো এইরকম ভার্বগুলো যদি থাকে, এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কি করব, আমি আগেও বলেছিলাম, যখন হচ্ছে যাই, খাই, পড়ি, লিখি, দেখি, বলি, ঠিক আছে, আসে, এইরকম বাংলায় যদি ক্রিয়াপদ থাকে সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট করব। তাহলে কোনো বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমরা কিভাবে করি, কোনো বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমরা দেখব সেই বাক্যটা পড়ে আগে বাক্যটার ক্রিয়াপদটা দেখে আমরা বুঝে নেব বাক্যটা কোন টেন্সে আছে, সিম্পল এই প্রেজেন্ট, পাস্ট না ফিউচারে আছে। বুঝে নেওয়ার পরে ক্রিয়াপদে দেখে বুঝবো, যদি প্রেজেন্ট হয় প্রেজেন্টের 4টে টেন্সের মধ্যে কোন টেন্সের মধ্যে পড়ছে, যে টেন্সে পড়ছে সেই টেন্সের গঠন অনুযায়ী আমরা বাক্যটাকে ট্রান্সলেট করব। বোঝা গেল। এবার দেখো বাক্যটা যদি ধরো পজিটিভ সেন্টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকছে, তাহলে তার ট্রান্সলেশনের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট থাকবে,
সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে এবং ভার্বের শেষে এস বা ইএস আসতে পারে। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম, বোঝার ক্ষেত্রে এটা খুব ভালোভাবে বুঝবে। এস বা ইএস কখন আসবে? যদি আমার সাবজেক্টটা থার্ড পার্সন হয়, তাই তো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যদি আমার সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখনই ভার্বের সঙ্গে আমার কি আসবে, তখনই আমার ভার্বের সঙ্গে একটা এস অথবা ইএস আসবে, ঠিক আছে। যদি আমার সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস আসবে। যাদের এই বিষয়টা জানা নেই, তাহলে আমার টেন্সের প্লে লিস্টে একটা পার্সন নিয়ে একটা ভিডিও করা আছে, সেখানে আমরা 3 রকম পার্সন এবং নাম্বার সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো দেখলে এগুলো নিয়ে তোমার আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। নেগেটিভ সেন্টেন্সকে যখন আমি করব, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। তাহলে চলো প্রথম উদাহরণটা আমরা এখান থেকে দেখি। প্রথম উদাহরণে আমার দেওয়া আছে কি, আমি ফুটবল খেলি। প্রথম উদাহরণ কি দেওয়া আছে, আমি ফুটবল খেলি। তাহলে এই যে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে এখানে বসিয়ে দিলাম, প্রথমে আমি কে আই কে বসিয়ে দিলাম, আই। এবার আমি কি করি, ফুটবল খেলি। এখানে তো আর অ্যামিজারের ব্যবহার আমি করতে পারবো না, আমি খেলি। খেলা ইংরাজি কি, খেলা ইংরাজি হচ্ছে প্লে। এবং এই যে বললাম খেলি, লিখি, পড়ি, দেখি, বলি, এইরকম ভার্বগুলো থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে খেলা ইংরাজি কি, খেলা ইংরাজি হচ্ছে প্লে। বসিয়ে দিলাম। দেখো এই যে স্ট্রাকচারটা অনুযায়ী কি লাগালাম, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে ভার্ব দিলাম, এবং ভার্বের শেষে যে অবজেক্ট, কি খেলা করি আমি, আমি ভার্বকে প্রশ্ন করছি কি খেলি, আমি ফুটবল খেলি। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি বসিয়ে দিলাম আই প্লে ফুটবল। তো এখানে আমি ফুটবল খেলি, এই যে সেন্টেন্সটা আমি তৈরি করলাম, তাহলে আমি এস বাই এস কে কেন লাগালাম না, কারণ আমার যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা হচ্ছে আমি। আমি কোন পার্সন, আমি হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি নিয়মে কি বলেছিলাম, যদি আমার বাক্যের কর্তা কি হবে, কর্তা থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যদি আমার কর্তা বাক্যের যে সাবজেক্ট সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবেই কি হবে, তবেই আমার ভার্বের শেষে এস বা ইএস অ্যাড হবে। মনে থাকবে। এই জায়গায় যদি আমি ছাড়া থাকতো রাম ফুটবল খেলে, তাহলে আমি কি লিখতাম, এখানে রাম লিখতাম, রামের পরে আমি প্লের সঙ্গে একটা এস লাগে, কারণ কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন আমি লিখতাম রাম প্লেস ফুটবল, তখন আমি এইটা লিখতাম রাম প্লেস ফুটবল। বোঝা গেল, কারণ কর্তা ছিল আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার দ্বিতীয় সেন্টেন্সটা আমি দেখে নিই, দ্বিতীয় সেন্টেন্সটা কি আলোচনা করা আছে। দ্বিতীয় সেন্টেন্সটাতে বলা আছে আমি ফুটবল খেলি না, এটাকে নেগেটিভ সেন্টেন্সে আমি নিয়ে যাব। চলো নিয়মে দেখে নিই। আগের নিয়মে আমরা কি শিখেছিলাম, অ্যামিজার বা হ্যাভ হ্যাজের পরে আমরা সিম্পল নট ইউজ করে দিচ্ছি, কিন্তু এখানে কি নিয়ম আছে একটু দেখে নিই। দেখো এই যে নেগেটিভ সেন্টেন্সের নিয়মে বলা ছিল কি, নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা নিয়ম করেছিলাম কি বলা ছিল, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব, তার আগে কি এসছে, ডু অথবা ডাজ এসছে। ডু অথবা ডাজকে সাবজেক্টের পরে আমি নিয়ে এসেছি নেগেটিভ করার জন্য, তারপরে নট, তারপরে হচ্ছে ভার্ব, এবং এর পরে যে বাকি অংশটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকছে সেটা। অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ছাড়াও ট্রান্সলেশন করা যেতে পারে, যেমন আমি খেলি, আই প্লে, এটাও হয়। অবজেক্ট আর কমপ্লিমেন্ট যে আমার সবসময় দরকার হবে সেটা কিন্তু না, এটা ছাড়াও ট্রান্সলেশন করা যেতে পারে। তো দেখে নিই, আমি ফুটবল খেলি, স্ট্রাকচারে আমি কি দেখলাম, প্রথমে আমি সাবজেক্টকে লাগাবো, সাবজেক্টকে লাগিয়ে দিলাম আই, বসলো আই। এরপরে আমি কি দেব, আমার নিয়মে বলা ছিল ডু বা ডাজ আসবে, তাই তো, এর নিয়মে বলা ছিল ডু অথবা ডাজ আসবে, আয়ের পরে ডু বা ডাজ আসবে। তো আই কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, সেই জন্য আয়ের সঙ্গে আমার এস বা ইএস কিছু অ্যাড হবে না, সেই জন্য আমি সিম্পল এখানে ডু ভার্বটা লিখবো, আমি কিন্তু ডাজটাকে লিখবো না। আবার যদি ওখানে রাম লিখতাম, এখানে রাম লিখলে কিন্তু তার সঙ্গে আমি ডাজকেই লিখতাম, কারণ রাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, সেই জন্য এস বা ইএসটা রামের সাথে বসে যাবে। তাহলে এখানে আমি সিম্পলি লিখবো আই ডু, তারপরে কি লিখবো, তারপরে নটটা ছিল আই ডু নট, তারপরে মেইন ভার্ব প্লে, আই ডু নট প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। কিন্তু এই যে এইখানে যদি রাম দিয়ে লিখতাম, রাম ফুটবল খেলে না, তাহলে আমি কি লিখতাম, রাম ডাজ নট। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য যে এস বাই এসটা প্লের পরে বসাতাম, সেটাকে আমি কি করলাম, সেটাকে আমি ডু এর পরেই বসিয়ে দিলাম, তাই তো, রাম ডাজ নট প্লে, রাম ডাজ নট প্লে ফুটবল। বোঝা গেল। এবার দেখে নিই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যটা আমি কিভাবে ট্রান্সলেট করব।
প্রশ্নবোধক বাক্যকে যখন আমি ট্রান্সলেট করব তার স্ট্রাকচারটাকে দেখে নিই। তার প্রথমে কি আসছিল, প্রথমে ডু বা ডাজ কে চলে আসছিল, প্রথমে ডু বা ডাজ আসছে, তারপরে সাবজেক্ট ভার্ব এবং তার রিমেনিং পার্টস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কোনো একটা বসছিল। এইবার দেখো আমি ফুটবল খেলি, তাহলে এই যে সেন্টেন্সটার মধ্যে আমি যখন এটাকে ইন্টারোগেটিভ করবো যে আমি ফুটবল খেলি আর আমি কি ফুটবল খেলি, এই দুটো পার্টকে খুব ভালো করে দেখো, এই দুটোর সঙ্গে আমি কানেক্ট করেছি, আমি ফুটবল খেলি আর আমি কি ফুটবল খেলি। এর ট্রান্সলেশন কি লিখেছিলাম, আই প্লে ফুটবল। এটাকে যখন ইন্টারোগেটিভে করব তাহলে আমি দেখে নেবো, এরকম যখন আমাকে কোশ্চেন থাকবে কর্তা আমার থার্ড পারসন সিঙ্গুলার কিনা, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে কোশ্চেন করার জন্য প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমি কি বসিয়ে দেবো, প্রথমে আমি ডুকে বসিয়ে দেবো, স্ট্রাকচার অনুযায়ী ডুকে বসিয়ে দিলাম, ডু। তারপরে কি আসবে, তারপরে আমার যে সাবজেক্ট সেটা চলে আসলো, ডু আই, ডু আই। এরপরে কি, এরপরে আমার ভার্ব, ভার্ব কি ছিল, প্লে, ডু আই প্লে ফুটবল, হলো। এবার এটাকে যদি রাম থাকতো এখানে তাহলে আমি কিভাবে লিখতাম, তাহলে এখানে আমি লিখতাম হচ্ছে ডাজ লিখতাম, ডাজ রাম প্লে ফুটবল। তাহলে ডাজ রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলে, তাহলে এর ক্ষেত্রে আমি কি করতাম, এর ক্ষেত্রে আমাকে ডাজ লাগাতে হতো। বোঝা গেল, তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এখানে যেমন আমি ডু দিয়েছিলাম, সাবজেক্ট ছিল কি, সাবজেক্ট ছিল হচ্ছে আমার একটা প্রোনাউন ছিল এবং প্রোনাউনের মধ্যে কি ছিল, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে আমি কি করেছি, ডাজ করেছি। বোঝা গেল? এবার পরের সেন্টেন্সটা দেখি, আমি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি না, এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব, আমি ফুটবল, এটাকে আমরা দুটো দুটো ট্রান্সলেশন করব এখানে, আমি কি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি না, ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে। তাহলে প্রথমে দেখে নিই আমি কি ফুটবল খেলি না, এটা আমরা কিভাবে ট্রান্সলেট করব। তাহলে এর ট্রান্সলেশনের নিয়মে কি বলা ছিল, ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্সে প্রথমে ডু বা ডাজ বসবে, তারপরে এই যে নট বসাবো না সাবজেক্ট বসাবো সেটা সেই আগের নিয়মই। যদি আমার সাবজেক্টটা কোনো নাউন হয় তাহলে নাউনের আগে নট বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নট বসবে। এই নিয়মটা আমি এখানেও মেনে চলবো। আমি কি, আমি হচ্ছে একটা প্রোনাউন, সেই জন্য কি বসবে, প্রোনাউনের পরে নটটা এসে বসবে। তাহলে আমি কি ফুটবল খেলি, তাহলে এখানে কি লিখবো, ডু লিখলাম। ডুয়ের পরে কি আসবে, আমার যে নিয়ম অনুযায়ী কি বলেছিল দেখো, ডুয়ের পরে কি থাকবে, ডুয়ের পরে আমার যদি আমার সাবজেক্টটা প্রোনাউন যেহেতু, তাহলে ডুয়ের পরে আমার সাবজেক্ট বসে যাবে, তাহলে ডু আই। এরপরে নট বসে গেল কারণ প্রোনাউনের পরে নট, ডু আই নট প্লে, ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। আর এটাকে যদি রাম থাকতো আমার সাবজেক্টে তাহলে আমি কি লিখতাম, এখানে ডাজ আসতো যেহেতু আমার কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি কি লিখতাম, ডাজ। এইবার নিয়মটা হবে, এখানে সমস্যা হবে, আই ছিল হচ্ছে কি প্রোনাউন, রাম ছিল হচ্ছে কি, রাম ছিল হচ্ছে একটা নাউন, সেই জন্য আমরা কি শিখেছিলাম, প্রোনাউনের পরে নট বসবে কিন্তু নাউনের আগে নট বসে যাবে, তাহলে ডাজ নট রাম প্লে ফুটবল। বোঝা গেল? এই যে ডু বা ডাজের যে নিয়মগুলো তোমরা আলোচনা করছিলে অনেকটা মাথায় মনে রাখা কষ্ট হতে পারে, যদি আমরা এখানে ডু বা ডাজের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি, যদি আমি লিখি হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম কি, ডোন্ট, DONT, ডোন্ট লিখি বা ডাজেন্ট লিখি, তাহলে কিন্তু এই ফর্মগুলোকে আমার মনে রাখার কোনো দরকার নেই। আমি লিখতে পারি যেমন ডোন্ট আই প্লে ফুটবল, ডাজেন্ট রাম প্লে ফুটবল, তখন কিন্তু আমার আর ওই নাউনের আগে বা প্রোনাউনের পরে এগুলো মানার কোনো দরকার থাকে না। যদি আমরা এটাকে ডু আর নট বা ডাজ আর নটকে জুড়ে দিই, কন্ট্রাক্টেড ফর্মে লিখি, তাহলে প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট আমি বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছো? এই স্লাইডটা এবং স্ট্রাকচারটা খুব ভালো করে দেখে নাও এবং খাতা পেন নিয়ে বসে প্রত্যেকে এগুলো খাতায় নোট করতে করতে যাবে, যে এই নিয়মগুলো এবং রুলসগুলো প্রত্যেকে খাতায় নোট করবে। চলো এরপরে স্ট্রাকচারটা আমরা পরের স্লাইডে আমরা দেখে নিই। এই যে এই ভার্বগুলোর উপরে কিছু ট্রান্সলেশন আমরা এখানে দেখাবো, এটাই হচ্ছে সব থেকে জটিল জায়গা ট্রান্সলেশন করার ক্ষেত্রে। এই জায়গাটা খুব ভালো করে বুঝে
ট্রান্সলেশনগুলো করবে। দেখো পরের স্লাইডে আমি কি দিয়েছি, পরের স্লাইডে একটা সেন্টেন্স আমি দিয়েছি কি গরু ঘাস খায়। তাহলে এটা খুব সহজ সেন্টেন্স, কি লিখবো, গরু ঘাস খায়। প্রথমে সাবজেক্ট কি আছে দেখো, প্রথমে সাবজেক্ট হচ্ছে গরু, তাহলে গরু ইংরাজি কি, গরু ইংরাজি হচ্ছে দ্য কাউ। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে দ্য কাউ, লিখলাম দ্য কাউ। তাহলে গরু, গরুর পরে আমি কি লিখবো, ঘাস খায়। তাহলে এখানে আমি যে ভার্বটা সেটাকে আমি নিয়ে আসবো, খাওয়া ইংরাজি কি, খাওয়া ইংরাজি ইট। তাহলে দ্য কাউ, দ্য কাউ হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য কাউ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি লিখলাম হচ্ছে দ্য কাউ ইটস, দ্য কাউ ইটস কি খাচ্ছে গরু, দ্য কাউ ইটস গ্রাস, দ্য কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। বোঝা গেল? এইবার এই সেন্টেন্সটা আমার কোন সেন্টেন্সের মধ্যে গিয়েছিল, দেখো এটা পজিটিভ সেন্টেন্সের মধ্যে, গরু ঘাস খায়, সাবজেক্ট তার সঙ্গে হচ্ছে ভার্ব, তার সঙ্গে হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এবার এখানে আমার যে সাবজেক্ট দ্য কাউ সেটা ছিল কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমি কি দিয়েছি, ভার্বের সঙ্গে আমি এস অথবা ইএস কে অ্যাড করেছি। এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করতাম কি লিখতাম, তাহলে লিখতাম একই থাকতো দ্য কাউ, এখানে আমি কি লিখতাম ডাজেন্ট, ডাজ নট, দ্য কাউ ডাজ নট, আর ইটের বদলে এখানে কি লিখতাম, ইটস এর বদলে শুধু আমি এখানে ইট লিখতাম, দ্য কাউ ডাজ নট ইট গ্রাস। হলো? আর এটাকে যদি আমি এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতাম তাহলে ডাজটা আগে চলে আসতো, ডাজ দ্য কাউ ইট গ্রাস। আর এটাকে যদি ইন্ট্রোগেটিভের নেগেটিভ করতাম তাহলে একইভাবে এখানে ডাজকে প্রথমে নিয়ে চলে আসতাম, নিয়ে আসলাম। এরপরে কি করতাম, নিয়মে কি বলা ছিল, নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট। কাউ হচ্ছে একটা নাউন, তাহলে কি লিখবো, ডাজ নট দ্য কাউ ইট গ্রাস। বোঝা গেল? ঠিক আছে, পরের স্লাইডে দেখি, সে ভাত খায়। তাহলে সে, সে কি, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এটাকে যখন ট্রান্সলেশন করব কি লিখবো বলো, হি ইটস, ইটস থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের সাথে একটা এস অ্যাড হয়েছে, হি ইটস রাইস। বোঝা গেল? এর নেগেটিভ গুলো তোমরা করবে নিজেরা, করে কমেন্ট বক্সে অ্যান্সারটা দেবে। থার্ড হচ্ছে রাম ভাত খায়, রাম ভাত খায়, তাহলে কি লিখবো, এটাও একইভাবে রাম ইটস রাইস। বোঝা গেল? এবার সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে যে ট্রান্সলেশনগুলো থাকলো, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি কোনো ডাউট থাকার আর কথা নয়। যাদের এইগুলো দেখার পরেও মনে হচ্ছে না আমারও কিছু বুঝতে অসুবিধা আছে, তারা আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, 8436568335, এবং নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখানে এই নাম্বারে একটা মেসেজ করবে। মেসেজ করে যদি এর উপরে কোনো ডাউট থেকে থাকে তাহলে আমরা একটা লাইভ ক্লাসের আয়োজন করি, সেই লাইভ ক্লাসে জয়েন হয়ে তোমরা আমার সঙ্গে কথা বলে তোমাদের কি ডাউট হচ্ছে, কোনটা বুঝতে পারছো না, সেগুলো ক্লিয়ার করে নিতে পারবে। বুঝা গেল? এবং এই যে স্লাইডগুলো আমি দেখালাম, এগুলো যদি তোমাদের মনে হয় যে না আমরা একটা পিডিএফ প্রিন্ট আকারে পেতে পারি বা নোটের আকারে পেতে পারি, তাহলেও আমাকে নোট লিখে একটা মেসেজ করবে, আমি তোমাদের এই নোটটা হোয়াটসঅ্যাপ করে দেবো। বুঝা গেল? এবার চলো কয়েকটা ট্রান্সলেশন আমরা এরপর থেকে দেখে নিই। দেখো প্রথমে আছে কি, যেমন শুধু আমরা খাই, যাই, বলি, লিখি, এগুলো ছাড়া আরো কিছু ট্রান্সলেশন করা যায় সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, সেগুলোই আমরা এখানে দেখব। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা কি আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য সান, লিখে দিলাম এখানে দ্য সান রাইজেস, রাইজেস কোন দিকে ওঠে, ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সেকেন্ড সেন্টেন্স কি ছিল, দিল্লি ভারতের রাজধানী, দিল্লি ভারতের রাজধানী, তাহলে কোনটা ভারতের রাজধানী, সাবজেক্ট হচ্ছে দিল্লি, তাহলে লিখে দিলাম এখানে দিল্লি, দিল্লি ভারতের রাজধানী। তাহলে এখানে তো কোনো ভার্বকে খুঁজে পাচ্ছি না, তাহলে কি আমি হবে এখানে, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হলো? আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন, আমার বাবা প্রতিদিন খবর, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমার বাবা, তাহলে মাই ফাদার পড়ে, পড়া ভার্ব কি, ভার্ব হচ্ছে পড়া, তাহলে পড়া ইংরাজি কি, রিড, READ। কর্তা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে এস দিলাম, মাই ফাদার রিডস নিউজ পেপার, কতদিন কবে পড়ে, ডেইলি, প্রতিদিন পড়ে, লিখে দিলাম ডেইলি।
ডেইলি অথবা এভরিডে বা রেগুলারলি যে কোনো অ্যাডভার্ব আমরা ইউজ করে দিতে পারি। আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, আই। ভার্বকে, ভার্ব হচ্ছে গো। এবার কর্তা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, কর্তা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমি কি লিখবো, আই গো টু স্কুল এভরিডে, এভরিডে। আর মানুষ মরণশীল, মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষই মরে যায়, সেজন্য কি লিখবো, এখানে কোনো হয় কিন্তু নেই, এখানে একটা হয় কিন্তু উজ্জ্ব আছে, মানুষ হয় মরণশীল, দিল্লি হয় ভারতের রাজধানী, এগুলো কিন্তু দেওয়া থাকবে না, এগুলো আমরা বুঝে নেব। না থাকলেও যেখানে বি ভার্বের ব্যবহার হবে, অ্যামিজারকে ইউজ করা হবে, সেটাকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে সেটা বুঝে নেব। তাহলে কি লিখবো, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, MORTAL, ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, এই ভিডিওটাতে আমরা আজকে দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এবং তার ট্রান্সলেশন সম্পর্কে। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সকে দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দেবে, এবং এইরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।